হ্যালো প্রিয় এইচএসসিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো। স্টাডি উইথ রাকিব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, আমরা এইচএসসি আইসিটির যে ক্লাসগুলো আছে আমরা ধারাবাহিকভাবে একটা প্ল্যান করেছি যে পরীক্ষার আগেই আমরা প্রতিটা ক্লাস এখানে আপলোড করে দিব। হয়তো একদিন পর পর অথবা প্রতিদিন একটা করে ক্লাস তোমরা পাবে। তো এই ক্লাসগুলো যদি কেউ করে তাহলে ইনশাল্লাহ সব থেকে ভালো রেজাল্ট এইচএসসি আইসিটিতে হবে ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, বিগত যে পর্বটা ছিল এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় নিয়ে, এই অধ্যায়টা ছিল আমাদের প্রথম একটা পার্ট, চতুর্থ অধ্যায়ের প্রথম একটা পার্ট। এই চতুর্থ অধ্যায়ের প্রথম পার্টের দ্বিতীয় অংশতে অর্থাৎ দ্বিতীয় নম্বর পর্বে আমরা আজকে চলে আসছি। তো আজকের পর্বটা হচ্ছে জাভেদ করিমকে নিয়ে, যে ইউটিউবের প্রতিষ্ঠাতা জাভেদ করিম কিভাবে ইউটিউব আবিষ্কার করলো এবং সেটা কিভাবে ওয়ার্ল্ড ব্যাপী এতটা জনপ্রিয় হয়ে উঠলো। তো কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমরা চলে যাই জাভেদ করিমে। তো জাভেদ করিম হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার একজন নাগরিক। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার একজন নাগরিক। তার বাবা বা দাদা কেউ একজন বাংলাদেশি ছিল, তারা ওইখানে যাওয়ার পরে আমেরিকার নাগরিকত্ব নিয়েছে। তো জাভেদ করিম যখন আমেরিকায় ছিল তখন আমেরিকা ইউনিভার্সিটিতে পড়াকালীন সে এবং তার বন্ধুরা মিলে একটা জিনিস চিন্তা ভাবনা করলো যে আমরা তো অনেক সময় অনেক জায়গায় থাকি, তো আমরা একটা অ্যাপ তৈরি করি যে অ্যাপের মাধ্যমে আমরা আমাদের খোঁজখবরগুলো রাখতে পারি, বা আমাদের যে গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য আছে, আমাদের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে, যে মুহূর্তগুলো আমরা ক্যাপচার করে রাখতে পারি। তো সনটা ছিল 2003 থেকে 2004-এর ভিতরে। এই সময় জাভেদ করিম একটা অ্যাপ তৈরি করলো। তখন অ্যাপটার ইউটিউব নাম ছিল না, তখন তারা জাস্ট একটা অ্যাপ তৈরি করলো। সেই অ্যাপটা তারা 3 বন্ধু মিলে ব্যবহার করতো। যখন তারা দেখতে পেলো যে না, এই অ্যাপটা তো খুব ভালো, অ্যাপটা খুব কার্যকরী, এই অ্যাপটাকে আমরা শুধু আমাদের 3 জনের ভিতরে রাখবো না, এই অ্যাপটা আমাদের ইউনিভার্সিটি ব্যাপী ছড়াইয়ে দিব। তখন তারা এই অ্যাপটা ইউনিভার্সিটি ব্যাপী ছড়াই দিল। সবাই তাদের, তোমরা দেখবা ইউটিউবে সার্চ করে দেখবা সর্বপ্রথম যে ভিডিওটা ছিল ওই যে হচ্ছে জাভেদ করিম। তখন দেখবা জাভেদ করিমের ভিডিও চলে আসবে। তো যখন ইউনিভার্সিটি ব্যাপী যখন এই অ্যাপটা অনেক জনপ্রিয় হয়ে উঠলো, তখন জাভেদ করিমের মনে একটা প্ল্যান আসলো যে এবার এই অ্যাপটা আমরা ইউনিভার্সিটির ভিতরে শুধু সীমাবদ্ধ রাখবো না, এটা আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দেবো। যে কথা সেই কাজ। এখন জাভেদ করিম বাংলাদেশি পরিচয় দিল কিভাবে? দেখো জাভেদ করিম কি করলো। জাভেদ করিম ওই সময় অ্যানালাইসিস করে দেখলো, সবকিছু ঘেটে ঘুরে দেখলো যে কোন অ্যাপটা বর্তমান সব থেকে বেশি ট্রেন্ডিং আছে, সব থেকে বেশি জনপ্রিয় কোনটা আছে। তখন জাভেদ করিম ভালোভাবে খুঁজে দেখলো, তখন অ্যাপ জনপ্রিয় ছিল যে অ্যাপটার নাম ছিল youtube.com। তখন এই যে একটা অ্যাপ দেখতে পাচ্ছ, এই অ্যাপের নাম, তখন এই অ্যাপটা সব থেকে বেশি জনপ্রিয় ছিল। এখন জাভেদ করিমের মাথায় একটা শয়তানি লাড়া দিছে যে ও যদি তাড়াতাড়ি উপরে উঠতে চায় তাহলে ওর কাউকে না কাউকে, কারো না কারো ডোমেইন নেম একটু কপি করে তার মাধ্যমে উপরে উঠে যাবে। জাভেদ করিম এই ইউটিউব কোম্পানিটার ডোমেইন নেমটা কপি করলো। কেমন করে কপি করলো? জাভেদ করিমের মাথায়, দেখো কি বললাম, বাঙালির একটা জিনগত বৈশিষ্ট্য যে আমি কিছু করতে না পারি, অন্যকে টান দিয়া তার ঘাড়ের উপরে দাঁড়াইয়া উপরে ওঠার ক্ষমতা আমাদের আছে। তো এই দিক বিবেচনা করে দেখা যায় জাভেদ করিমের ভিতরে আমাদের বাঙালির জিনগত একটা বৈশিষ্ট্য ঢুকে গেছে, যেহেতু তার কেউ না কেউ বাংলাদেশি ছিল। এই কারণে দেখো জাভেদ করিম কি করলো, এই প্রতিষ্ঠানের ডোমেইন নেমটাকে একটু কপি করলো বুদ্ধির সাথে। কিসের সাথে? বুদ্ধির সাথে। কি করলো সে? ইউটিউবের ইউটাকে পরিবর্তন করে এই নামটা দিল youtube.com। এই youtube.com। তখন জাভেদ করিম এই নামে ওই অ্যাপটা প্লে স্টোরে লঞ্চ করলো, মার্কেটে লঞ্চ করার পরে সমস্ত মানুষ যখন কোনো কিছু, এই যে তুমি আমি যখন কোনো কিছু নামাই, তখন আমরা কিন্তু টাইপিং এর থেকে আমরা ভয়েস বেশি দিয়ে নামাই অ্যাপগুলো, নাকি? বা কোনো কিছু দেখতে চাইলে, নামাইতে চাইলে, তখন আমরা কি করি, ওইখানে গিয়ে মাইক্রোফোন অন করে ভয়েস দেই। মানুষজন সেই কাজটাই করতো। প্লে স্টোরে গিয়ে মানুষজন ভয়েস দিত যে মানুষজন ইউটিউব লিখে, মানে ইউটিউব একটা ভয়েস দিত। এই ইউটিউব ভয়েস দিলে তুমি একটা জিনিস চিন্তা করো, সঠিক রূপে ইউটিউব কোনটা? সঠিক রূপে ইউটিউব কি এটা না এটা? অবশ্যই এটা। তখন প্লে স্টোর এই ইউটিউবটাকে না এনে এই ইউটিউবটাকে এনে দিত। এখন মানুষজন এই ইউটিউবটাকে ডাউনলোড করতো এবং এটা দিয়ে তারা নিত্যদিনের কার্য পরিচালনা করতে থাকলো, তারা ভিডিও দেখতে থাকে এবং এটাকেই তারা ব্যবহার করতে থাকে। তখন এরকম করতে করতে কিছুদিন যাওয়ার পরে এই কোম্পানির প্রতিষ্ঠাতারা একবার একটা জিনিস খেয়াল করলো যে আমাদের কোম্পানির ভ্যালু আগে যতটুকু ছিল, বা আমাদের কোম্পানি আগে যেরকম প্রফিট করতো, এখন আর সেরকম করতে পারতেছে না। কি জন্য করতে পারতেছে না? অনেক ঘাটাঘাটি করে দেখে যে তাদেরই মতন একটা অ্যাপ, তাদের নামই নাম, তাদের মতন একটা অ্যাপ নতুন মার্কেটে লঞ্চ হয়েছে। এখন এই জিনিসটা দেখার পরে তাদের আর বুঝতে বাকি নেই যে এই প্রতিষ্ঠানকে কপি করে তারা মার্কেট দখল করে রাখছে। তখন কি করলো? তখন এই যে প্রথম যে ইউটিউবের অরিজিনাল প্রতিষ্ঠা
অরিজিনাল যে প্রতিষ্ঠানের মালিক, সেই প্রতিষ্ঠানের মালিক কি করলো, কোর্টে মামলা করলো যে যে আমার ডোমেইন নেম ব্যবহার করে অন্য আরেকটা প্রতিষ্ঠান মার্কেট দখল করে আছে। তখন একটা জিনিস তোমরা জানো যে আদালত হচ্ছে যুক্তিতর্কের খেলা। তুমি যদি প্রমাণ, সাক্ষী প্রমাণ দিয়ে ওখানে জিততে পারো তাহলে তুমিই জয়ী। তুমি যদি জজ সাহেবের সামনে একটা মার্ডার করো, জজ সাহেবের সামনে যে সাক্ষী প্রমাণগুলো পেশ করা হলো সেগুলো যে তুমি মার্ডার করছো তা বলে না, যে অন্য আরেকজন মার্ডার করছে সেটা প্রমাণ দেখাচ্ছে, তাহলে কিন্তু জজ সাহেব তোমাকে মুক্ত দিতে বাধ্য, ঠিক না? তো এখানে যুক্তিতর্কটা হচ্ছে সেরকম যে সাক্ষী প্রমাণে জিতে যাবে সেই হচ্ছে উইনার, সেই জয়ী হবে। তো এই প্রতিষ্ঠানের যেই উকিল ছিল সেই উকিল দ্বারাই বলতেছি, ইওর অনার, আমাদের প্রতিষ্ঠানের ডোমেইন নেম ব্যবহার করে একটা এই যে প্রতিষ্ঠানটা নতুন করে তারা আমাদের মার্কেটটা দখল করে রাখছে, আমাদের অনুমতি ছাড়াই আমাদের ডোমেইন নেম ব্যবহার করেছে। হঠাৎ করে জাভেদ করিমের পক্ষের উকিল দ্বারা বলে, অবজেকশন ইওর অনার, যে কোথায় আমাদের প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানের ডোমেইন নেম দখল করছে আপনি একটু দেখেন। তখন সে ডোমেইন নেম দেখা বলে যে দেখেন, তাদের ডোমেইন নেম আর আমাদের ডোমেইন নেম একদম আলাদা। তাদের ডোমেইন নেমটা কেমন, udiatube.com, আর আমাদের youtube.com। কি তাদের বানানেও পার্থক্য, আমাদের বানানেও পার্থক্য, তাহলে আমরা কিভাবে তাদের ডোমেইন নেমটা দখল করে রাখছি? তো এই জিনিসটা বলার পরে জজ সাহেব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরে দেখতেছে যে না, সাক্ষী প্রমাণ সব তাদের পক্ষে, তাদের ডোমেইন নেম তারা নকল করে নাই। এই জিনিসটা জাভেদ করিম ওইখানে প্রমাণ করে দিছে। তো এর মাধ্যমে জাভেদ করিমের যে অ্যাপটা, সেই অ্যাপের পথ চলা ওইখান থেকে শুরু হলো, আর এখন পর্যন্ত ইউটিউব দুনিয়ার সব থেকে বড় প্রতিষ্ঠানগুলোর ভিতরে একটা হয়ে গেছে। পরবর্তীতে জাভেদ করিম কি করলো, জাভেদ করিম তো জানে না যে তার এই অ্যাপটা বিশ্বব্যাপী একদিন রাজত্ব করবে। এটা না জানার কারণেই জাভেদ করিম কয়েক বছর পরে এই ইউটিউব প্রতিষ্ঠানটা গুগলের কাছে বিক্রি করে দেয়। গুগলের কাছে বিক্রি করে দেওয়ার পরে এখন হচ্ছে জাভেদ করিম মনে করো আফসোস করতেছে, হাই হাই কি করলাম এই প্রতিষ্ঠানটা বিক্রি করে। তো অপরের ক্ষতি করতে গিয়ে যে নিজের ক্ষতি সম্মুখীন হয়, এটা যখন বিক্রি করার পরে এখন সে টের পাচ্ছে। তাই এখন আসো, এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম? এই অধ্যায় থেকে আমরা প্রথমত বাঙালির যে জিনগত একটা চোরামির বৈশিষ্ট্য আছে সেটা আমরা দেখলাম, সেটা জানতে পারলাম। এরপরে এখানে বিশেষ করে আইসিটির প্রতি আমরা ডোমেইন নেমের একটা খেলা আছে, এই ডোমেইন নেমটা এখানে জানতে পারছি। এখন ডোমেইন নেম জিনিসটা কি দেখো, ডোমেইন নেম মূলত দেখো এরকম হয়। তো দেখো এই যে আমি এখানে একটা ডোমেইন নেম উঠায় রাখছি, এই ডোমেইন নেমের কিছু ভাগ আছে। এই ডোমেইন নেমের ভিতরে দেখো আমি এখানে যে ডোমেইন নেমটা আছে এইখান থেকে www ডট পর্যন্ত এটাকে বলে সাব ডোমেইন নেম, আর স্টাডি উইথ রাকিব এটা হচ্ছে মেইন ডোমেইন নেম, আর এটাকে বলে টপ লেভেল ডোমেইন নেম। তো এটাকে বলা হয় সাব ডোমেইন নেম, এটাকে বলা হয় মেইন ডোমেইন নেম, এটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন নেম। আমি কি বললাম, এটাকে বলে সাব ডোমেইন নেম, এটাকে বলে মেইন ডোমেইন নেম, এটাকে বলে টপ লেভেল ডোমেইন নেম। সাব ডোমেইন নেম, মেইন ডোমেইন নেম, টপ লেভেল ডোমেইন নেম, এই ডোমেইন নেম গুলো তোমার ভালোভাবে জানা থাকলে তুমি আইসিটিতে যদি ডোমেইন নেম সংক্রান্ত কোনো প্রকার প্রশ্ন আসে তাহলে তুমি পারবে। এই সাব ডোমেইন নেম হচ্ছে সব ক্ষেত্রে সমান, কোনো লিঙ্ক তৈরি করতে গেলে সাব ডোমেইন নেমের ব্যবহার তোমার করতে হবে। এরপরে তুমি যেই নামের লিঙ্কটা করবা সেটা হচ্ছে মেইন ডোমেইন নেম হিসেবে থাকবে। মেইন ডোমেইন নেম যে কোনো কিছু হতে পারে, কিন্তু টপ লেভেল ডোমেইন নেম যে কোনো কিছু হতে পারে না, কিন্তু টপ লেভেল ডোমেইন নেম ক্যাটাগরি অনুযায়ী বিভক্ত থাকে, এবং টপ লেভেল ডোমেইন নেম কোনোদিনও নকল করা যায় না। তুমি একটা প্রতিষ্ঠান তৈরি করলা, সেখানে টপ লেভেল ডোমেইন নেমের ভিতরে কোন ডোমেইন নেমটা আসবে তুমি সেটা না দিয়ে অন্য আরেকটা দিলে কিন্তু বিপদে পড়ে যাবা। তো এই টপ লেভেল ডোমেইন নেম নিয়ে আমাদের আলাদা একটা পার্ট আমরা তৈরি করব, এবং এটার পরেই আমরা হচ্ছে টপ লেভেল ডোমেইন নেম 60টি, টপ লেভেল ডোমেইন নেম 60টি, সেই 60টির উপর আলাদা আমরা একটা ক্লাস দিয়ে টপ লেভেল ডোমেইন নেমটা তোমাদের কাছে একদম পরিপূর্ণ ক্লিয়ার করে দিব। তো আগামী পর্বটা দেখার বিশেষভাবে অনুরোধ রইল টপ লেভেল ডোমেইন নেম নিয়ে। যদি এই পর্বটা তোমরা দেখো তাহলে আমাদের ওয়েব ডিজাইন পরিচিতির ভিতরে যতটুকু সমস্যা ছিল বা যতটুকু আমাদের পড়া লাগবে পরিপূর্ণটা আমরা এখান থেকে কি করবো, আয়ত্ত করে ফেলবো। তো আগামী পর্ব দেখার বিশেষ অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।